প্যারিসের গালাতে পিএসজির মন্দ কপাল 32.8% বল পজিশন নিয়ে পেপ গুয়ার্দিওলার অ্যান্টি ফুটবল, লা লিগা ডিফারেন্ট ন্যারেটিভ আর লিভারপুলের লং ডিস্টেন্স রিলেশনশিপ, হ্যারি কেইনের হ্যাট্রিক আর রোমার রাজা পেলেগ্রিনি। এমন কত কিছু ঘটে গেছে শনি রবির ফুটবলে। নাটক অবশ্য এখনো বাকি আছে। সোমবার রাতেই তো ব্যালন ডি'র ওই একই নাটক আবারও দেখা যাবে কিনা, তার আগে চলুন আমরা কথা বলে নেই শনি রবির ফুটবলে যা ঘটলো সেসব নিয়ে, যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1 আমরা শুরু করতে চাই, যেহেতু ব্যালন ডি'র ময় একটা সময় যাচ্ছে ব্যালন ডি'র দিয়েই। ব্যালন ডি'র আপনি যখন এটা দেখছেন তখন সম্ভবত ঘোষণা হয়ে গেছে, হয়তো ঘোষণা হবে, এরকম একটা অবস্থায় আছে। এই ব্যালন ডি'র নিয়ে গতবার কি নাটকটাই না হলো, এবারও কোনো এক কারণে এই নাটকটা অদ্ভুতভাবে ফিরে এলো। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এই ব্যালন ডি'রটা কে জিততে যাচ্ছেন এবং সেখানে সম্ভবত সবার আগে যে নামগুলো আসে তার ভেতরে পিএসজির ফুটবলাররা ডমিনেট করছে, কারণ পিএসজি তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। উসমান দেমবেলের নামটা খুব প্রবলভাবে শোনা যাচ্ছে। পিএসজির ফুটবলাররা ওখানে যেমন থাকবেন, থাকার কথা ছিল পিএসজি কোচেরও, কিন্তু পিএসজির এই ফুটবলাররা কেউই ফ্রান্সের প্যারিসের এই ব্যালন ডি'র প্রোগ্রামে থাকতে পারছেন না। কারণটাও অদ্ভুত। অলিম্পিক মার্সের বিপক্ষে পিএসজির ম্যাচ ছিল লিগ আতে এই সপ্তাহে রোববার রাতে, যেটা বৃষ্টির কারণে ওই দিন স্থগিত করা হয়েছে এবং পরদিন ম্যাচটা এমন সময় ফেলা হয়েছে যে সময় একই সময়ে চলবে প্যারিসে ব্যালন ডি'রের গালা প্রোগ্রাম, অর্থাৎ সেখানে আপনি পিএসজিকে দেখতে পাবেন না। অথচ পিএসজি চেয়েছিল এই ম্যাচটাকে যেন রাতের বেলায় শিফট না করে সোমবার যদি খেলা ফেলতেই হয় তাহলে সেই ক্ষেত্রে দিনের বেলায় যেন ম্যাচটা ফেলা যায়, অথবা এই ম্যাচটাকে রিস্কেডিউল করে অন্য কোনো সময় যদি খেলা যায় তাহলে পিএসজি তাতে তেমন কোনো আপত্তি ছিল না, কারণ তারা জানে যে তাদেরকে তো এই প্রোগ্রামটায় যেতে হবে এবং এই প্রোগ্রামে যাওয়ার জন্য তারা এত বছর ধরে অপেক্ষা করেছে। কাতারি মালিকানা আসার পরে প্রায় 13 বছর পেরিয়ে গেছে। তারা দলটায় ডেভিড বেকহ্যাম থেকে শুরু করে জলাতান ইব্রাহিমোভিচ, নেইমার, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি, কত শত ফুটবলার দলে ভিড়িয়ে দলটার ব্র্যান্ডিং পুরো বিশ্বজুড়ে করতে চেয়েছে। হয়তো তারা সেটা পেরেছেও, কিন্তু যতক্ষণ না পর্যন্ত লুই এনরিকে এই দলটাকে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন করতে পেরেছেন তার আগ পর্যন্ত ওই ক্রেডিবিলিটির জায়গাটা পিএসজির কখনোই তৈরি হয় নাই। এবং পিএসজি সেই জায়গাটা তৈরি করেছে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ জিতে নয়, বরং লুই এনরিকে যে স্টাইলে এই দলটাকে বিল্ড করেছেন, যে ব্র্যান্ডের ফুটবল পিএসজি গতবার খেলেছে, সেই কারণে সেই পিএসজি যখন ফ্রান্সেরই প্রোগ্রামে অর্থাৎ ব্যালন ডি'র প্রোগ্রামে থাকতে পারে না তখন সেটা পিএসজিকে হতাশায় ডোবানোর কথা। অলিম্পিক মার্সে কিছুতেই এই ম্যাচটাকে পরে অন্য কোনো সময় খেলতে চায়নি, কারণ এই মুহূর্তে উসমান দেমবেলে ইনজুর্ড, এই মুহূর্তে দুয়ে ইনজুর্ড। এই সময়ে তারা চেয়েছে ম্যাচটা খেলে যদি কিছু একটা আদায় করে নেওয়া যায়। এই কারণেই 24 ঘন্টার ভেতরে ম্যাচটাকে রিস্কেডিউল করে এমন একটা সময় ফেলা হয়েছে যেখানে আমরা পিএসজির বেশিরভাগ ফুটবলারকেই ব্যালন ডি'র প্রোগ্রামে দেখতে পাবো না। আর যে গুঞ্জনটা উঠেছে যে উসমান দেমবেলে এটা জিততে যাচ্ছেন, সেই দেমবেলে হয়তো ওই প্রোগ্রামে থাকছেন। হয়তো কেন বলছি, তিনি আনুষ্ঠানিকভাবে সেখানে থাকছেন, কারণ তিনি তো পিএসজি দলের সঙ্গে নাই, তিনি একটা ইনজুরি ক্যারি করছেন, যেহেতু তিনি খেলতে পারছেন না, তার ওই প্রোগ্রামে যাওয়া নিয়ে কোনো সমস্যা নাই। আবার তাদের কোচ, যার ব্যালন ডি'রটা জেতার কথা, সে সর্বসেরা কোচ হিসেবে তিনিও হয়তো প্রোগ্রামে থাকতে পারছেন না, কারণ তখন তাদের খেলতে হচ্ছে মার্সেইতে। ফ্রান্সের লিগ আতে যতগুলো ম্যাচে বড় ধরনের রাইভালরি দেখা যায় তার ভিতরে একটা হচ্ছে অলিম্পিক মার্সেই এবং পিএসজির এই ম্যাচটা। ব্যালন ডি'র এবারও তাই কোনো এক অদ্ভুত কারণে আলোটা কিছুটা হলেও হারাচ্ছে, কারণ যাদেরকে নিয়ে এত আয়োজন সেই মূল দলটাই চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন দলটার বেশিরভাগ ফুটবলারই এবং তাদের যে কোচিং ম্যানেজমেন্ট রয়েছে তাদের বেশিরভাগই ওই প্রোগ্রামে থাকতে পারছে না। রিয়াল মাদ্রিদ আগের বারের মতোই আরও একবার এই প্রোগ্রাম বর্জন করেছে, আর পিএসজি বর্জন না করেও থাকতে চেয়েও এখানে থাকতে পারছে না। তো এই ছিল আমাদের পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2তে এবার চলে যাই। আর্সেনাল সিটি লং ডিস্টেন্স রিলেশনশিপ আসলো কোত্থেকে, তাই না? মানে ওই গানটার মতো না, অঙ্কনের ওই গানটার মতো না। লং ডিস্টেন্স রিলেশনশিপটা আপনি পয়েন্ট টেবিল দেখলে হয়তো একটু বুঝতে পারবেন। 5 পয়েন্টের লিডে লিভারপুল চলে গেছে। আর্সেনাল আর সিটি এই ম্যাচটা ড্র করে
তারা বোধহয় একটু হলেও তৃপ্তির ঢেকুর তুলেছে। অন্ততপক্ষে মিকেল আর্তেতা আর পেপ গুয়ার্দিওলার কারোরই খুশি হওয়ার কথা নয় এমন একটা ম্যাচে পয়েন্ট হারিয়ে। কিন্তু এই ম্যাচে টকিং পয়েন্ট আসলে বেশ কয়েকটাই ছিল। পেপ গুয়ার্দিওলার কথা আমরা বলছিলাম না যে 32.8% বল পজিশন নিয়ে তিনি শেষ পর্যন্ত এই ম্যাচটা শেষ করেছেন, যেটা তার কোচিং ক্যারিয়ারের সর্বনিম্ন বল পজিশন। অথচ ম্যানচেস্টার সিটি হচ্ছে এমন একটা দল বা পেপ গুয়ার্দিওলার যে অবসেশন বল পজিশন নিয়ে, তিনি সম্ভব হলে পারলে 100% বল পজিশন রাখেন। সেই লোক যখন এর্লিং হল্যান্ডের একটা ইনসাইড 10 মিনিটসের গোলের উপর ভর করে পুরো দলকে লো ব্লকে ডিফেন্ডিং করান, তখন সেটা আমাদেরকে বলে যে পেপ গুয়ার্দিওলাও প্র্যাগম্যাটিক হতে জানেন এবং সেই প্র্যাগম্যাটিজম তাকে প্রায় ম্যাচটা বের করে দিচ্ছিল এমিরেটস স্টেডিয়ামে। যদিও শেষ পর্যন্ত মিকেল আর্তেতা একটা রেকর্ডই করেছেন মার্টিনেল্লির ওই গোলের পরে, টানা 5টা ম্যাচ তিনি পেপ গুয়ার্দিওলার দলের এগেইনস্টে হারেন নাই, এরকম কোনো রেকর্ড আর কোনো কোচের নাই। মার্টিনেল্লির ওই গোলটা দুর্দান্ত ছিল, কিন্তু ওই গোলের পরে আর্সেনালের সেলিব্রেশনটা দেখেছেন, একেবারে নি স্লাইড দিয়ে তারা উদযাপন করছে, গ্যালারির দর্শকদেরকে জড়িয়ে নেওয়ার একটা আকাঙ্ক্ষাও বোধহয় কোথাও কোথাও দেখা গেল। এই যে আর্সেনালের সেলিব্রেশনটা, সে সময় ঘড়ির কাঁটায় বোধহয় 93-94 মিনিট, তার মানে অ্যাডেড টাইমের আরও মিনিট 4 মতো খেলা বাকি তখনও। আর্সেনাল যদি এই ম্যাচটা জিততেই চায়, তো আর্সেনাল বলছে তারা এই ম্যাচটা ডমিনেট করছে, তাহলে তারা কি ওই গোলটা দেওয়ার পরে বলটা জাল থেকে কুড়িয়ে আবারও সেন্টার সার্কেলে রাখার কথা না, যেখান থেকে সেন্টার হয় আর কি সেখান থেকে? কিন্তু আর্সেনাল তো সেই কাজ করে নাই। ইনফ্যাক্ট আমরা শেষের দিকে গিয়ে দেখলাম মিকেল আর্তেতা এমন একটা সাবস্টিটিউট করালেন যেখানে তিনি রক্ষণটাকে আরেকটু অটুট রাখতে চাইলেন। এই মেন্টালিটি থেকে আর্সেনাল যদি বের হতে না পারে, তাহলে লিভারপুলের সঙ্গে তাদের যে লং ডিস্টেন্স রিলেশনশিপ তৈরি হয়েছে, অর্থাৎ 5 পয়েন্টের গ্যাপ এই 5 ম্যাচ শেষেই তৈরি হয়ে গেছে, সেটা আর কমাতে মিকেল আর্তেতার দল পারবে কিনা সেই প্রশ্নটা এখন উঠে যাওয়াটা খুবই খুবই স্বাভাবিক। লিভারপুলের সঙ্গে মিকেল আর্তেতার কৌশল সমালোচিত হয়েছিল যে খুব বেশি অ্যাডভেঞ্চারাস ফুটবল মিকেল আর্তেতার দল খেলে নাই। এই ম্যাচে তারা বল পজিশনে অনেক এগিয়ে অনেক বেশি অ্যাটাক করেছে, কিন্তু তবুও তারা ওই দুর্নাম পিছু হটাতে পারে নাই। সেটাই আবার ঘুরে ফিরে মিকেল আর্তেতার কাছে আসছে, কারণ লিভারপুলের সঙ্গে তাদের দূরত্বটা বেশ খানিকটা বেড়ে গেছে। এবং এই যে পয়েন্ট টেবিলটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, আর্সেনাল 2 নম্বরে 10 পয়েন্ট নিয়ে আর 15 পয়েন্ট নিয়ে লিভারপুল, অর্থাৎ 5-এ 5 তারা করেছে। এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগের ইতিহাসে 5 ম্যাচ শেষে যখন শীর্ষে থাকা দলের সঙ্গে 2 নম্বরে থাকা দলের 5 পয়েন্টের লিড বা 5 পয়েন্টের ব্যবধান ছিল, এর ভেতরে একবার লিভারপুল সেখানে নিজেদের জায়গায় খুঁজে পেয়েছিল, ম্যানচেস্টার সিটিও নিজেদেরকে খুঁজে পেয়েছিল 15-16 মৌসুমে। সেবার ম্যানচেস্টার সিটি চতুর্থ হয়ে শেষ করেছিল, লিভারপুল 19-20-এ চ্যাম্পিয়ন হয়ে শেষ করেছিল। লিভারপুল আসলে যে গতিতে ছুটছে, তাদেরকে আটকানো মুশকিল হয়ে যাবে যদি না বাকিরা এইভাবে পয়েন্ট লুজ করতে থাকে। তো এই হচ্ছে লিভারপুলের এখনো পর্যন্ত লিগে, শুধুমাত্র প্রিমিয়ার লিগ নয়, তাদের ইতিহাসেই তারা যতবার এই 5 ম্যাচ জিতে লিগ শুরু করেছে তখনকার অবস্থা। 78-79-তে তারা চ্যাম্পিয়ন হলো, 90-91-তে সেকেন্ড, 18-19-এও তারা একই পজিশন থেকে সেকেন্ড হয়েছিল, আর 2019-20-এ তাদের চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটা আছে। লা লিগার ন্যারেটিভ, বিভিন্ন ধরনের ন্যারেটিভ সেট হয়ে গেছে এরই মধ্যে লা লিগাতে। 3টা ক্যারেক্টার আমরা রেখেছি, ফেরান তোরেস, ভিনিসিয়াস জুনিয়র, জুলিয়ান আলভারেজ। আলভারেজ আর ভিনিসিয়াসের মনে দুঃখ যে কেন তারা পুরোটা সময় খেলতে পারছেন না। অন্যদিকে ফেরান তোরেস নিজে দাবি করছেন যে আমার যে পারফরমেন্স, তারপরে আমি কেন এই দলের মেইন স্ট্রাইকার হব না। চলুন আমরা শুরু করি একটা একটা করে, এবং শুরুটা করি আমরা ফেরান তোরেসকে দিয়ে। 2টো গোল করার পরে তিনি বলছেন, আগেই বলেছি বার্সায় আমি স্টার্টার হতে পারি, সুযোগ আসলেই আমি লুফে নেওয়ার চেষ্টা করি, আশা করি আরও অনেক গোল জমা আছে। লা লিগায় যে ম্যাচটায় 3-0 গোলে বার্সেলোনা জিতলো, সে ম্যাচে জোড়া গোল করেছেন ফেরান তোরেস, এবং এই সিজনে এখনো পর্যন্ত তার লা লিগায় 5 ম্যাচে গোল আর অ্যাসিস্ট মিলিয়ে সংখ্যাটা 5, অর্থাৎ প্রতি ম্যাচেই গড়ে তিনি কিছু না কিছু করেছেন। এটাই আমাদেরকে বলছে, অথবা ফেরান তোরেসও আমাদেরকে বলার চেষ্টা করছেন যে লেভানডস্কির পাশাপাশি তিনি আরেকটু সুযোগ কি পেতে পারেন না। ফেরান তোরেসের বয়স এখন মোটে 25, তিনি এখন ক্যারিয়ারের পিক ফর্মে থাকার কথা। আগের সিজনে তিনি ভালো করেছেন, রবার্ট লেভানডস্কির বয়স হয়ে গেছে, ফেরান তোরেস কেন এই দলে অপরিহার্য হবেন না, এই প্রশ্নটা এখন তোলা যেতে পারে। লেভানডস্কির জায়গায় ফেরান তোরেসকে স্টার্ট করিয়ে দিয়ে বার্সেলোনা সামনের দিকে ম্যাচগুলোতে এগোবে কিনা সেটা আমরা জানি না, কিন্তু এই ডেটা আমাদেরকে বলছে ফেরান তোরেস সেখানে যোগ্য হিসেবেই নিজের দাবিটা জানিয়ে রাখছেন। হেতাফের সঙ্গে তার জোড়া গোল সেই দাবিটা আরও বেশি জোরালো করেছে।
এখন ফেরান তোরেস যখন তার এই দাবির কথা জানাচ্ছেন তখন বার্সেলোনার ফ্রন্ট লাইনের দিকে আমরা একটু নজর দিতে পারি। মার্কাস রাশফোর্ড নাকি 2 মিনিট দেরি করে এসেছিলেন টিম মিটিংয়ে, তাতেই হান্সি ফ্লিক তাকে বসিয়ে দিয়েছেন। এই ঘটনা হান্সি ফ্লিক আগেও ঘটিয়েছেন, জোস কোন্দের সাথে এমনটা ঘটেছে, রাফিনিয়ার সঙ্গে এমনটা ঘটেছে। মার্কাস রাশফোর্ড বাদ যাবেন কেন? তিনি কোন ফনু, তাই না? তাকেও বসিয়ে দেওয়া হয়েছিল। এখন তিনি যদি স্টার্ট করতেন আর রবার্ট লেভানডস্কি যদি খেলতেন, ফেরান তোরেস কি তাহলে ওই ম্যাচে শুরু করতেন? আমি জানি না। আবার ধরেন বার্সেলোনার ফ্রন্ট লাইন, সেখানে লামিন ইয়ামাল যখন ফিরবেন, ইয়ামাল, লেভানডস্কি, রাফিনিয়া এই তিনজন তো থাকবেনই, তাদেরকে তো সরানোর উপায় নাই। তাহলে একটা জায়গায় যদি আপনি নড়াচড়া করেন তাহলে সেটা কি লেভানডস্কির জায়গায়? 37 বছর বয়সী লেভানডস্কির জায়গায় আমরা সামনের দিনগুলোতে ফেরান তোরেসকে দেখব। কিন্তু এই নিয়ে যেমন আলোচনা আছে, কিন্তু মন কষাকষি অন্তত পক্ষে বার্সেলোনা নাই, যেমনটা আতলেতিকো আর রিয়াল মাদ্রিদে আছে। বার্সেলোনায় বরং ব্যাপারটা ঠিক উল্টো, অনেকগুলো অপশন এরই মধ্যে বেরিয়ে গেছে হান্সি ফ্লিকের কাছে। আপনি একবার চিন্তা করুন, দানি ওলমো গোল করছেন এবং এই দলটায় যারা আছেন ফরওয়ার্ড লাইনে তারা যে মুহূর্তে সুযোগ পাচ্ছেন সেই মুহূর্তে জ্বলে উঠছেন। চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচটা পার করে দিলেন মার্কাস রাশফোর্ড, এবার এসে ফেরান তোরেস আর দানি ওলমো। তো বার্সেলোনার ব্যাপারটা বা বার্সেলোনার ন্যারেটিভটা এরকম যে যারা আছে তারা সবাই সুখেই আছে, একটা সুখের কম্পিটিশন চলছে বার্সেলোনায়। কিন্তু উল্টো অবস্থা ঠিক আতলেতিকো মাদ্রিদে। দিয়েগো সিমিওনে নতুন করে টাকা পয়সা খরচ করে একটা দল গঠন করলেন, কিন্তু তার দল এখন জিততেই যেন ভুলে গেছে। অ্যানফিল্ডের ওই দুঃসহ স্মৃতি তাড়া করে তারা এই ম্যাচটা খেলতে নামলো। সেই ম্যাচে ইউলিয়ান আলভারেজ পেনাল্টি মিস করলেন এবং তারপর তাকে সাব করানো হলো। পরে গিয়ে শোরলোত নামলেন, যিনি রেড কার্ড দেখলেন। 10 জনের দলে আতলেতিকো পরিণত হলো। আতলেতিকো লিডও নিল, কিন্তু সেই লিড তারা ধরে রাখতে পারলো না। মুরিকির কাছে গোল হজম করে রিয়াল মায়োর্কার সঙ্গে আবারও পয়েন্ট হারিয়েছে দিয়েগো সিমিওনের দল। এই মৌসুমে লা লিগায় তারা মোটে একটা ম্যাচ জিতেছে, তাও শেষটা ঘরের মাঠে তারা যেটা খেলেছিল ভিয়ারিয়ালের সঙ্গে। মনে হচ্ছিল ওখান থেকে তারা আবারও মোমেন্টামটা ধরবে। কিচের কি দিয়েগো সিমিওনের দল আবারও জায়গার জিনিস জায়গায় ফিরে এসছে এবং এই ম্যাচে ফলের পাশাপাশি আলোচনা হচ্ছে ইউলিয়ান আলভারেজকে নিয়ে। আলভারেজকে যখন সাব করানো হয়েছে তখন তিনি মুখে বিড়বিড় করে কিছু একটা বলছিলেন এবং সেটাকে স্প্যানিশ গণমাধ্যম যা করে আর কি সেটার অনুবাদ করার চেষ্টা করেছে। তিনি নাকি বলছেন যে সবসময় আমিই কেন, মানে এটা তিনি মেনে নিতে পারছিলেন না। অ্যানফিল্ডের ম্যাচে তিনি ছিলেন না, ইনজুর্ড ছিলেন, খেলতে পারেন নাই। ফিট হয়ে এই ম্যাচে শুরু করলেন এবং সেই ম্যাচে পেনাল্টি মিস করলেন। তারপর যখন তাকে বদলি করানো হচ্ছে তখনও তিনি সেটা মেনে নিতে পারছেন না। এই সিজনে এখনো পর্যন্ত যে ম্যাচগুলো লা লিগায় হয়েছে, যেগুলোতে ইউলিয়ান আলভারেজ খেলেছে, তার বেশিরভাগটাতেই তাকে শেষ পর্যন্ত আসলে বদলি হয়ে শেষ করতে হয়েছে। সিমিওনেকে তাই ম্যাচ শেষে যেমন প্রেস সামাল দিতে হচ্ছে, একই সঙ্গে আলভারেজের মনটাকেও সামাল দিতে হচ্ছে। কারণ ফল তার পক্ষে নাই, আলভারেজও সম্ভবত একটু করে বেঁকে বসেছেন। তার পেছনে কারণ হতে পারে আতলেতিকো মাদ্রিদের ফর্মটা। যখন একটা দল জিততে থাকে তখন আর আসলে এসব নিয়ে আলোচনার কোনো সুযোগও থাকে না। আপনি যখন রেজাল্ট খারাপ করবেন তখন লোকে আপনাকে দুটো কথা শোনাবে, এটা আপনাকে মেনে নিতেই হবে। যাই হোক, রিয়াল মাদ্রিদের অবস্থাও একই। মানে রিয়াল মাদ্রিদের কোচ শাবি আলোনসো আসবেন প্রেস কনফারেন্সে, আর ভিনিসিয়াস নিয়ে দুটো কথা হবে না, তাই কি হয় নাকি? মঙ্গলবার রাতে লেভান্তের সঙ্গে লা লিগায় আবারও ম্যাচ আছে রিয়াল মাদ্রিদের এবং রিয়াল মাদ্রিদ লা লিগার 5টা ম্যাচের 5টাতেই জিতে একটা ছোটখাটো রেকর্ডও হয়েছে শাবি আলোনসোর। কিন্তু এই ম্যাচের আগে অর্থাৎ লেভান্তের আগে আবারও সেই ভিনিসিয়াস বিতর্ক, যে ভিনিসিয়াস কেন সাব হচ্ছেন বারবার। এবং এবার তিনি বলছেন যে ভাই কাম ডাউন, চিল, আমি নিজেও একজন ফুটবলার ছিলাম, আমি জানি বদলি হলে কেমন লাগে। মৌসুম তো মাত্র শুরু হয়েছে, নিশ্চিত থাকুন ভিনিসিয়াসকে নিয়ে আমি খুবই খুশি। যেভাবে ও পরিশ্রম করে যাচ্ছে তাকে সেটাই করে যেতে হবে। তিনি বলছেন গ্যারান্টি দিতে পারছেন না, কিন্তু তিনি এটাও বলছেন যে এটা নিয়ে এত আড়ম্বরের কোনো প্রয়োজন নাই। ভিনিসিয়াস একটা না একটা সময় দলে নিয়মিত হবে, কিন্তু আলোচনা কি করে সামাল দেবেন শাবি আলোনসো। আপাতত তার দলের পক্ষে রেজাল্টটা আছে বলে হয়তো তিনি সেগুলো সামাল দিতে পারছেন। এই আলোনসোর একটা রেকর্ডও হয়ে গেছে। রেকর্ডটা এরকম যে লা লিগায় এখনো পর্যন্ত নতুন কোচ হিসেবে আসার পর মোটে 5টা টানা ম্যাচ জিতেছে, এরকম রেকর্ড আছে সব মিলিয়ে ইতিহাসে 11 জন কোচের। লা লিগার গোটা ইতিহাসের কথা বলছি। আর রিয়াল মাদ্রিদে যদি আপনি রেকর্ডটাকে খাটো করে নিয়ে আসেন তাহলে সেটা দাঁড়াবে 3 জনের, একটা 2003-04 মৌসুমে, একটা 1928-29 মৌসুমের, আর একটা এই এখনকার অর্থাৎ শাবি আলোনসো যে রেকর্ডটা করলেন টানা 5টা ম্যাচ লা লিগায় জিতে। মানে রেকর্ডটা তর্জমা করলে এরকম হবে যে নতুন কোচ হিসেবে টানা 5টা ম্যাচ জিতেছে। আগের দুবার তারা চ্যাম্পিয়ন হতে পারে নাই, অর্থাৎ শাবি আলোনসোরও গ্যারান্টি নাই। কিন্তু যতদিন পর্যন্ত তিনি রেজাল্ট এনে দিতে পারবেন ততদিন ভিনিসিয়াস বেঞ্চে থাকুক, বেঞ্চে না থাকুক, মাঠে থাকুক, যাই হোক না কেন শাবি আলোনসো সেগুলো ট্যাকেলও দিতে পারবেন। আপাতত শাবি এবং ভিনিসিয়াসের সম্পর্কটা এভাবেই চলছে। এই ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ লা লিগার একটা অনুষঙ্গ, যেটা শুরু হয়ে গেছে আসলে
ফার্স্ট মাস থেকেই পেলেগ্রিনির প্রতিশোধ। সেরিয়াতে অনেক কিছু ঘটেছে এই সপ্তাহে। ইন্টার মিলান জিতেছে, এইসি মিলান জিতেছে, ইউভেন্টাস ড্র করেছে। নাপোলির খেলা আমরা যখন কথা বলছি তারও পরে গিয়ে কিন্তু আমরা কথা বলতে চাই ডার্বি দি ক্যাপিটালে, অর্থাৎ রোমা ভার্সেস লাৎসিওর ওই ম্যাচটা নিয়ে। ওই ম্যাচে কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। এই ম্যাচটা 1-0 গোলে জিতেছে জিয়ান পিয়েরো গাসপেরিনির দল, অর্থাৎ রোমা নিজেদের ঘরের মাঠে 2016 সালের পর এই প্রথম একটা ডার্বি ম্যাচ জিতেছে, অর্থাৎ এই লাৎসিওর বিপক্ষে জিততে পেরেছে একটা প্রায় 10 বছরের গ্যাপের পরে। এবং এই ম্যাচের জয়ের নায়ক হচ্ছেন লরেন্সো পেলেগ্রিনি। যে লরেন্সো পেলেগ্রিনি রোমা থেকে চলেই যাচ্ছিলেন, তাকে বের করে দেওয়া হচ্ছিল। জানুয়ারি মাসে তাকে একবার তারা বিদায় করতে চেয়েছিল, জানুয়ারি মাসে তারা পারে নাই। তারপর তারা অগাস্টের যে উইন্ডো ছিল সেখানেও ট্রাই করেছে যে পেলেগ্রিনিকে তারা যেন এই রোমা থেকে বের করতে পারে, কারণ তিনি ক্লদিও র্যানিয়েরির আমলেও নিয়মিত ছিলেন না, তিনি নিয়মিত হতে পারবেন না গ্যাসপেরিনির আমলে, সেটাও যেন জানাই ছিল। অথচ লরেন্সো পেলেগ্রিনি হচ্ছেন এমন একজন ফুটবলার যাকে ধরা হচ্ছিল উত্তরসূরি হিসেবে দে রসি এবং ফ্রাঞ্চেসকো টট্টির। বোঝা যাচ্ছে কাদের কথা বলছি। রোমার এই সন্তান যখন রোম ডার্বিতে গোল করেন তখন এই ঘটনাটাই পুরোপুরি আলাদা হয়ে দাঁড়ায়। আর এই হচ্ছে সেই লরেন্সো পেলেগ্রিনি যাকে দোষ দেওয়া হয়েছিল যখন জোসে মরিনিও ক্লাব থেকে স্যাকড হয়েছিলেন। জোসে মরিনিও নাকি একটা চিরকুট রেখে গিয়েছিলেন পেলেগ্রিনির জন্য যে তুমি একটা ভালো মানুষ হও, এরকম কিছু একটা গুঞ্জনও খুব প্রবল ছিল। তখন তিনি বলেছিলেন এটা আসলে প্রপার সায়েন্স ফিকশন। যখন দে রসি, অর্থাৎ যাকে তার হায়ার ধরা হয়েছিল, সেই দে রসি স্যাকড হলেন রোমা থেকে গত সিজনের একেবারে প্রথম কয়েকটা ম্যাচের পরে, তখনও রোমার সমর্থকেরা তাকে দোষ দিয়েছিল, তার গাড়ি থামিয়ে বলেছিল যে তুমি এই ক্লাব থেকে চলে যাও। কতজন কোচ বরখাস্ত করলে পরে তুমি শান্ত হবে। লোকে ধরে নিয়েছিল এই যে বারবার রোমা থেকে কোচ স্যাক হচ্ছে তার পেছনে কারণ নাকি এই লরেন্সো পেলেগ্রিনি। সেই পেলেগ্রিনি রোমাতে থেকে গিয়েছিলেন অন্য কোনো ক্লাবের ঠিকানা না পেয়ে। আর এই গ্যাসপেরিনি এই মৌসুমে কোনো ম্যাচ পেলেগ্রিনিকে খেলান নাই, খেলালেন তো খেলালেন, লাৎসিওর বিপক্ষে খেলালেন এবং সেই ম্যাচের জয়ের নায়ক লরেন্সো পেলেগ্রিনি। ওই ম্যাচ শুরুর আগে রোমার সমর্থকেরা মাঠে টিফো নিয়ে এসেছিল, তারা বলেছিল ওয়েলকাম ব্যাক ক্যাপ্টেন। এই ভালোবাসা এবার ফিরিয়ে দিয়েছেন পেলেগ্রিনি। এত সব সংশয়ের ভেতরে তিনি বলছেন তিনি রোমের সন্তান, তিনি একেবারে শেষ দিন পর্যন্ত রোমার জন্য সব দিয়ে যাবেন। সমর্থকদের ভালোবাসা নিয়ে আমার কোনো সংশয় ছিল না, আমিও তাদের ভালোবাসি। আমার জীবনে একটা ব্যাপার ধ্রুব সত্য, সেটা হচ্ছে আমি রোমা ভালোবাসি। যতদিন আমি এখানে আছি ততদিন একটা ব্যাপার নিশ্চিত করতে পারি, এই জার্সির জন্য আমি সব নিংড়ে দেব। এই সপ্তাহে আমার সেরিয়ার নায়ক এই লরেন্সো পেলেগ্রিনি, যার প্রতিশোধে এই ডার্বিটা জিতে নিয়েছে AS রোমা। আমাদের একটু বোধহয় এইসি মিলান নিয়েও কথা বলার প্রয়োজন, তাই না? উদিনেসের বিপক্ষে 3-0 গোলে জিতেছে মাসিমিলিয়ানো আলেগ্রির দল এবং টানা 4 ম্যাচ শেষে ওই প্রথম হারটার কথা এখন লোকে ভুলে যেতে শুরু করেছেন। যে দলটা প্রমোটেড হয়ে অর্থাৎ ক্রেমোনেসের সঙ্গে 2-1 গোলে এইসি মিলান যখন হেরে গেল তখন অনেক সমালোচনা হয়েছিল। সেই সমালোচনা আপাতত ধামাচাপা দিয়েছে এই এইসি মিলান। তারা পরের 3 ম্যাচে একটাও গোল হজম করে নাই। এইটা বরং তাদের জন্য আরও সুখবর, কারণ এইসি মিলানের গত কয়েক মৌসুমের খেলা যারা দেখেছেন তারা জানেন গোল হজম করা দলটার বদ অভ্যাসে পরিণত হয়েছে। আর আলেগ্রি ফিরে এলে যা হওয়ার কথা ঠিক তাই যেন হচ্ছে। ক্রিশ্চিয়ান পুলিসিক 2 গোল করেছেন, সেটাও এইসি মিলানের জন্য ভালো খবর। কিন্তু এইসি মিলানের আসল পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে সামনে নাপোলির সঙ্গে। পরের সপ্তাহে সেরিয়াতে ম্যাচ তাদের, মাঝখানে অবশ্য কোপা ইতালিয়ার একটা ম্যাচ এইসি মিলান খেলবে। কিন্তু ওই নাপোলির বিপক্ষে বিগ ম্যাচে অনেকের নজর থাকবে মাসিমিলিয়ানো আলেগ্রির দলের দৌড়টা দেখার জন্য। ইন্টার মিলান 2-1 গোলে জিতেছে, যে জয়টা তাদের খুব গুরুত্বপূর্ণ ছিল, যেখানে ডিমার্কো গোল করেছেন। যাই হোক, পয়েন্ট নাম্বার 5, টুকরো খবর, হাবিজাবি খবর বলতে পারেন। মানে হ্যারি কেন আবারও হ্যাট্রিক করেছেন, আর কত, তাই না? মানে একটা প্লেয়ার 9টা হ্যাট্রিক করে ফেলছে। টটেনহামে তিনি হ্যাট্রিক করেছিলেন 8টা, এখানে তার হ্যাট্রিক হয়ে গেছে 9টা। আর হ্যারি কেনের দল বায়ার্ন মিউনিখ আবারও বড় ব্যবধানে জিতেছে। লিগের 4 ম্যাচ শেষে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের গোল হয়েছে 18টা, যেটা আবার লা লিগা বলছে বুন্দেসলিগার নতুন রেকর্ড। 4 ম্যাচের বিচারে এতগুলো গোল বুন্দেসলিগার ইতিহাসেই আগে কখনো হয় নাই। তাকে নিয়ে আর কত কথা বলা যায়? আমরা একটু স্ট্রাগল যারা করছে তাদেরকে নিয়ে কথা বলতে পারি, তাই না? লা লিগায় জিরোনা
আর ওপাশে প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলা এখনো পর্যন্ত এবারের লিগে জয়ের দেখা পায় নাই। সান্ডারল্যান্ডের সঙ্গে ড্র করে তাদের সেই অপেক্ষা আরও বেশি বাড়ছে। আপনি এই দলটাকে নিয়ে একটু শঙ্কিত হবেন। তাদের দলে বেশ কিছু চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার পরে অ্যাস্টন ভিলাকে নিয়ে উনাই এমিরে এই মুহূর্তে হাবুডুবু খাচ্ছেন। হাবুডুবু খাওয়া অবস্থা জিরোনারও, যারা বছর 2 আগে লা লিগায় এই সময়ে সবার ওপরে অবস্থান করছিল, সেই দলটাও স্প্যানিশ লিগে জয়ের দেখা পাচ্ছেন না। একটার পর একটা হার তাদেরকে চোখ রাঙাচ্ছে এবং কোচ মিশেল তিনি সম্ভবত খুব দ্রুতই বরখাস্ত হতে পারেন, যদি না খুব দ্রুত তিনি এই দলের লাগামটা টানতে পারেন। এখন এই স্ট্রাগলিং পিরিয়ডে কিছুটা মুক্তি পেয়েছেন এই রুবেন আমোরিম। ফাইনালি তিনি তার ম্যাচের চেয়ে পয়েন্টের সংখ্যা বাড়াতে পেরেছেন। প্রিমিয়ার লিগে 32 ম্যাচে তার এখন 34 গোল হয়েছে। চেলসিকে হারিয়ে কিছুটা সময় তিনি বোধহয় পেলেন দলটাকে গুছিয়ে নেওয়ার জন্য। ম্যানচেস্টারে যে বৃষ্টি হচ্ছিল চেলসির বিপক্ষে ম্যাচে, সেখানে কিছুটা হলেও সূর্যের আলোর দেখা রুবেন আমোরিম পেয়েছেন। এই ছিল আমার এই সপ্তাহের 5 মিশালি। জানি অনেক কিছু নিয়ে কথা বলা যেত, জানি অনেক কিছু মিস হয়ে গেছে, জানি অনেক কিছু আপনাদের পছন্দ হয়েছে, অনেক কিছু পছন্দ হয় নাই। সব কিছুর জন্য কমেন্ট বক্স খোলাই আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.